নমস্কার। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শতদল। মৌসুমী ভট্টাচার্য ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মৌসুমী, আরও কাউকে তো পাচ্ছি না। আর দু একজন এলে আমি শুরু করে দেব। আমাকে শতদল বলল 7:30টার সময় আসার জন্য, আমি বসলাম। কয়েকজন না এলে তো কিছু করতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, ও আচ্ছা, এই আধা ঘন্টা কবিতা মানে বলে কাটানো, সেটাও একটা নতুন অভিজ্ঞতা। দেখা যাক কী করা যায়, আধা ঘন্টাটা কী করে কাটানো যেতে পারে। আরও মানুষের প্রয়োজন অ্যাকচুয়ালি। আরও আমি খুঁজছি যদি আর পাওয়া যায়। ঠিক আছে শতদল, আমি শুরু করছি তাহলে। হুম আহ, আমি আমার বন্ধু বা যারা বড়রা আছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, আমাদের স্যালুটেশন, এবং শুরু করছি। আজকে আমি শতদলের প্রতি আমার কি বলবো, থ্যাঙ্কস জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ শতদল আমাকে বলেছে, কালকে খুব চেষ্টা করেছিল আমাকে জয়েন করার জন্য। আমি জয়েন ছিলামই বুঝি না, কি জানি না। তো যাই হোক, পাওয়া যাচ্ছিল না, পাওয়া গেল। আমি সরাসরি কবিতাতে চলে আসি, সময় নষ্ট করে লাভ নেই। আর আমি তো, যারা বন্ধুরা আছেন, যারা আমার সমবয়সী এবং যারা অল্প কম বয়সী, তাদের সম্পর্কে তাদের কাছে কিছু বলার নেই। আপনারা দেখবেন কেমন লাগছে কি জানি না। যারা নতুন প্রজন্ম, তাদের কাছে কিছু কথা বলবো একদম সময় সময়। আমি শুরু করছি 2019কে নিয়ে, অর্থাৎ 31শে ডিসেম্বর একটা কবিতা লিখেছিলাম, 2019। এই কবিতাটা দেখুন কেমন। আজকাল ভাবনার জানালায় জমে ধুলো, আপাতত ঝেড়েছি যতটা পারা গেছে। তারপর দেখি বুকের রেলিং ধরে 2019 এখনো আমার দিকে চেয়ে। বলি, আর কোনো কথা নয়, ধরো হাত, চলো কুড়িতে যাই। এ রাত জেগে থাক কুসুমের কমল পরশে, সূর্যের কবষ্ণ বুকের আলোয় আগামী ফুটুক। প্রজন্ম যারা, তাদেরকে বলবো যে কবিতায় এই যে, আমার মনে আছে একটা কথা বলতেই হয় তোমাদেরকে, যে আসাম ইউনিভার্সিটির সোসিওলজি ডিপার্টমেন্টে একবার ওই ইংরেজির অধ্যাপক ছিলেন না, আমাকে কোর্সটা করাতে হয়েছিল। তো একটা ছেলে, খুবই ইন্টেলিজেন্ট ছেলেটা, সে আমাকে বলল যে আহ, এই যে পোস্ট কলোনিয়াল যুগের যে কবিতা এত আড়ষ্ট মনে হয়, কঠিন মনে হয়, তার কারণটা কি? আমি কোনো একাডেমিক উত্তর দিইনি, কারণ আমি প্রস্তুত ছিলাম না, এত সময়ও ছিল না। তো আমি বলেছিলাম যে সারল্য সব জায়গাতে কাজ করে। মানুষ সরল না হলে কবিতা সরল হবে না, সেই জন্যই সরল হচ্ছে না, এটাই আমার কথা। তারপরে চলে আসে মনের মধ্যে কথা যে আমাদের টি.এস. এলিয়ট, যারা আমার মানে কী বলবো, রাস্তা দেখিয়েছেন বলা যায়, সুইনবার্ন, এদেরকে দেখে, ডব্লিউ.বি. ইয়েটসের কবিতা পড়ে আমরা জেনেছি যে কঠিন কবিতা কী। তারপরে আমাদের দেশেও চলে এসছেন একসময় রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসুর কবিতা, অমিয় চক্রবর্তী, এরা নিয়ে এসছেন। সব জায়গাতেই, সমস্ত কাজেই, সমস্ত আর্ট ফর্মে সারল্য প্রয়োজন। আমি সবসময় একথা বলি, নিজে সরল হলে কবিতাও সরল হবে। আর কবিতা একটা দর্শনের জায়গা নয়। গদ্য লিখতে পারো, দর্শন তো লেখা যায় গদ্যে, অথবা পয়ার ছন্দে লিখে নাও, কিন্তু কবিতা তার একটা ব্যঞ্জনা থাকবে, সারল্য থাকবে। নিজের মন ঠিক থাকলে সব থেকে একটা দর্শনের প্রয়োজন। এটা আমার নতুন প্রজন্মের কাছে বলা। তো এই বললাম আমাদের। তারপর কবি রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে
আমি ঠিক ঠিক কবিতা আবৃত্তি শুরু করব। স্বরচিত অন্যান্য কবিতা পড়ছি। আহ, আমাদের এই কবিতায় সবসময় দেখবেন যে কাউকে যদি আমরা কোনো কারোর উদ্দেশ্যে লিখি না, বড় মহাপুরুষের নামে তুমি তুমি চলে আসে। আমি সেই তুমিটা লাগাতে চাই না, খুব ইয়ে করি, মানে আমি এড়িয়ে চলি, দেখি কী করে লেখা যায়। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ, সেটা লেখা হয়েছে ওই একই সময়ে 31, না না, 1 জানুয়ারি লেখা, 2020-তে। না তো, আরও ভুল করলাম আমি, 5 জানুয়ারি। কলম ঝাড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ। 3। কলম ঝাড়ে শব্দ কতেক, মেঘ ঝাড়ে বৃষ্টি, বৃষ্টি ভেজা শীতের রাতে কবির চাই সৃষ্টি। এলোমেলো শব্দগুলো মিলিয়ে দিলে হলো, অনাত্মীয় মুখ এড়িয়ে কবিতার বুক খোলো। অনাত্মীয় মুখ এড়িয়ে কবিতার বুক খোলো। এ বুক যে খুলতে পারে সেই বুঝি কবি, শব্দাতীত ভালোবাসায় ক্লান্তিবিহীন রবি। এই হলো কবি রবি ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা জানালাম। এখন যে কবিতাটা পড়তে যাচ্ছি, এর কোনো নাম দিলাম না, দেয়া যায় তবু দিলাম না আর কি। এখানে যারা মহিলা বন্ধুরা রয়েছেন, মারা রয়েছেন, তারা নিশ্চিত শুনে আনন্দিত হবেন। এই পুরুষতান্ত্রিক বলবো না, পুরুষ শাসিত সমাজে নিজের স্বাধীন সত্তা বিসর্জন দিয়ে আবরণে রয়েছেন আমাদের অনেক অনেক মায়েরা আজও। তাঁদের নিয়ে লেখা, তাঁদের সন্তানদের প্রতি এই কবিতাটি। এই কবিতাটি আমাদের মায়েদের মুক্তির মন্ত্রের মতো। সামাজিক কবিতায়, সামাজিক কল্যাণার্থে কবিতায় নান্দনিকতা রক্ষা করা মুশকিল হয়। চিত্রকল্পতার আশ্রয় নিয়ে যতটা পারা যায় করেছি, চেষ্টা করেছি। যেমন বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের, ওইখানে মুশকিল তো, ওই জন্যই সামাজিক পরিবর্তন উদ্দীপিত মানুষকে করতে গিয়ে কবিতার অনেক কিছুই হারায়, তার সৌকর্য হারায়, তার নান্দনিকতা হারায়। অতি সুন্দর কবিতা অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখলে। তো এই কবিতাটা আবৃত্তি করছি, যে আবরণে ভারী হয়ে আছে, আবৃত হয়ে আছেন আমাদের মায়েরা, অনেক মায়েরা। তাদের সম্পর্কে, তাদের পুত্রদের সম্পর্কে মেনলি, তাদের জন্য লেখা। 1000 বছর ধরে তোর মা বন্দি কালো জালে, 1000 বছর ধরে তোর মা বন্দি কালো জালে। এমন আলো জাল যে আলোয় ভস্য হয় বিভৎস বিভাবরী। এমন আলো জাল তোর মায়ের গায়ের বন্দি করা অন্ধকার জ্যোৎস্নায় খসে পড়ুক। এমন আলো জাল সূর্য লুটিয়ে পড়ুক তোর মার স্বর্ণাভ পায়ের পাতায়। পাখিরা গান করুক, ফুল ফুটুক দিকে দিকে তোর মার মুক্তির উৎসব। আমার কি আওয়াজ পৌঁছছে? একটু জানালে ভালো হয়। সুপ্রিয় পাল, তুমি এসেছো, ভালো লাগছে। আচ্ছা, সুশান্ত ভট্টাচার্য, তুমি আছো, ওই জন্য আমি বল পাচ্ছি ভাই। তো তুমি তো ঠিক আছে। সুদীপ্তাও এসছো, বাহ 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 বাহ। শর্মিষ্ঠা, বাহ, শর্মিষ্ঠা দেব দেখছি আমি। পম্পা তো আসবেই। সুশান্ত এসছো, সুশান্ত এসছো সেই জন্য পম্পা না, পম্পা আসছে সুশান্ত, এরকম বলবো না। যাক, কোনো, আসলে আমার অনেকগুলো কবিতাই মুখস্থ থাকে, এটা আশ্চর্য একটা ব্যাপার, অনেকেই বলে, হাসিও পায় আমার কাছে। আমি কারণ একটা কবিতা লিখি, আমি সবসময় আওড়াই মনে মনে, আর গোটা দিন চলে যায়, কাজের ফাঁকে ফাঁকেও আমার ওই কবিতাগুলো মনে হতে থাকে। পুরনো কবিতা আমার, অনেকগুলো কবিতা আমার মুখস্থ, তাই আমি সিঙ্ক্রোনাইজ করতে পারি না যে কোন কবিতা বলবো আগে, কোন কথা পড়ে। তবুও দেখা যাক, যেতে যেতে যা হয়। আওয়াজ আসছে, সব ঠিক আছে। ও, উৎসাহ পেলাম। কোনো শিল্পী কখনো তার, দেখুন, কোনো শিল্পী কখনো তার পারিপার্শ্বিক নির্মম ঘটনাকে
এড়ে যেতে পারে না। যেতে পারে কি? যারা চিত্রাঙ্কন করে তারা তো যাওয়া তো উচিত নয়, যায় কেন আমি বুঝি না। যারা গল্প লেখেন, যারা কবিতা লেখেন, কেউই যাওয়া তো মনে হয় না যে এই নির্মম ঘটনা যেগুলো ঘটে এগুলো আমাদের তুলে ধরা উচিত আমাদের কবিতার মাধ্যমে। আমরা আইভরি টাওয়ারে বসে নিজেদের ছোট ছোট ভালোবাসা আর যন্ত্রণার কথা লিখব শুধু। যাক, কবিতাটার নাম মহারাষ্ট্রের সাধু হত্যার প্রসঙ্গ টেনে। কে চায়, কে চায় না আনন্দ আর প্রশান্তির জীবন? কে চায় না স্বপ্ন দেখতে? স্বল্প কয়েক মানুষ কিন্তু নিজের শরীর চুলকিয়ে আরাম পেতে চায়, তারপর পচা গলা শরীর নিয়ে বের হয় আমাদের কাছে কোভিড-19 চেয়েও বড় অন্তরায়। এদের বুঝি চিকিৎসা নেই, তাহলে কি করা? এখন নস্টালজিয়ায় যাই, এক দুখানা রোমান্টিক কবিতা পড়ি। নাম দিলাম না, তখন কলেজে পড়ি। 16-11 অনেক পরের লেখা, এটা গতবারেরই লেখা, তবে তখনকার সময়ের একটা মনের মধ্যে ইয়ে করে লেখা আর কি। অনেক আগের কথা মনে পড়ে, মনে পড়ে কলেজের পাশে ওই পথ, ছায়াঘন নিস্তব্ধ শীতের বিকেল, হেঁটে হেঁটে সন্ধ্যার কোলে, তার কালো চুলে অচেনা সুবাস। আহা, একই ইচ্ছে জাগে বুকের বাগানে। এসে সন্ধ্যা মাখি গায়ে সন্ধ্যার রেণু আবার। ভুলে থাকি, ভুলে থাকি আঁতেলের কথা, অভিনয় হাসি। এসে সন্ধ্যা মাখি গায়ে সন্ধ্যার রেণু আবার। ভুলে থাকি আঁতেলের কথা, অভিনয় হাসি। দাঁড়িয়ে পড়লে কেন, পাড় ধরে হেঁটে যেতে থাকি। যেটা পাঠ করলাম সেটা হচ্ছে, আগেই বলেছি 16 নভেম্বরের কবিতা। গত 16 নভেম্বর অর্থাৎ 2019-এ লেখা। এখন যাচ্ছি 70-এর দশকে। 70-এর দশকে কলেজে পড়ি, মেহেরপুরে থাকতাম। আমি যে রুমে থাকতাম ভীষণ সুন্দর ছিল রুমটা। আমার দিদির বাড়িতে থাকতাম। একটা পার্ট গোটা ওয়াল জুড়ে কাঁচ, অর্থাৎ কাঁচের দেয়ালই বলা যেতে পারে আর কি, ট্রান্সপারেন্ট দেখা যেত। আর কাঁচ দিয়ে দেখা যেত একটা ঘাসাবৃত, তৃণাবৃত বলবো, আরে শতদল বা তৃণাবৃত বলবো, তৃণাবৃত সবুজ উঁচু জায়গায় একটা প্রকাণ্ড বট গাছ। আমার পড়ার টেবিল থেকে তাকিয়ে থাকতাম অনেক সময়। অনেক সময় ব্ল্যাঙ্ক থাকতাম, কোনো চিন্তা থাকতো না, তাকিয়ে থাকতাম। অনেক সময় কল্পনার জাল বিস্তার করতাম। রুগ্ন বিকেল, বোধহয় কবি সমর গুহ ব্যবহার করেছিলেন, রুগ্ন বিকেল। সেই সময় আমার মনে খুব ধরল, আমি রুগ্নর সঙ্গে সন্ধ্যা লাগিয়ে দিলাম। কবিতাটার নাম আসতে পারো। উত্তর কলকাতার উচ্চারণ হয় আসতে পারো, আসতে পারো। পড়ছি। এই রুগ্ন সন্ধ্যায় তুমি কাকে চাও বলো পাখি, এই রুগ্ন সন্ধ্যায় তুমি কাকে চাও বলো পাখি, সারাদিন তুমি নীরব রয়েছ। যখন কুয়াশা পড়ে পাতা নড়ে, জানলা দিয়ে কিছু শব্দ এলোমেলো, তোমার কাছে তুমি বলো, এ বাড়িতে কেউ নেই, একলা থাকি, আসতে পারো। দুষ্টু কবিতা, সেই সময়ের কবিতা, বয়সটা দেখতে হবে। কবি টি.এস. এলিয়টের প্রভাব পড়েছিল তখন, বিষ্ণুদের প্রভাব।
সেই 70-এর দশক। হ্যাঁ, রোজ রাতে স্বপ্ন দেখি, রোজ রাতে স্বপ্ন দেখি, তেজি মেয়ে, বাদামি ঘাসে ফুল ফোটে, দিন যায় ভেবে মরি স্বপ্ননীল বিষে, আমার আকাশে মেঘ ভরা মাঘে, শীতল প্রদেশ জুড়ে শুয়ে থাকে বেড়াল লেজ গুটিয়ে। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখন কি চলছে, এই পারিপার্শ্বিক অবস্থাকে তো কখনো আমরা এড়িয়ে যেতে পারি না, আগে বারবার বলছি। এখন আমরা কি অবস্থায় আছি, কোয়ারেন্টাইন। আমরা সবাই কোয়ারেন্টাইনই বলা যেতে পারে, লকডাউনের মধ্যে আছি। তো এখানে আমি কতগুলো কোয়ারেন্টাইন কবিতা পড়ছি। এগুলো সিঙ্ক্রোনাইজ নয়, একটার পর একটা পড়ে যাব। যখনই আপনাদের ভালো লাগবে না বলে দেবেন, আমি বন্ধ করে দেবো। আচ্ছা, ও সুদীপ্তা লিখেছিস রে, ভেরি কালারফুল, ভেরি নাইস রিয়েলি। মিলি, বাহ, উৎসাহ পেলাম, ইন্সপায়ার্ড হলাম। দেখি পারলে তুই যখন আছিস আর সুশান্ত, ইংরেজি কবিতা তোরা যদি বলো, আমি হয়তো একটা পড়েই নিতে পারি, বা নিজের মন থেকে বলে দিতে পারি। তো পড়ছি এটা। আজ চুপিসারে খাঁচা ছাড়ি, এই শহরে এই প্রথম শার্টের বোতাম খুলি বৃক্ষের নিচে। আমার বাউল শরীর আজ স্মৃতির চোখের ভেতর পাখা মেলে গেছে দূরে, বহু দূরে। দেখলাম, বুঝলাম, শিল্পের সম্ভার থেকে গাড়ি সব থেমেছিল বলে অলস বিকেলে আজ শুয়েছিল কুঁড়ে বাতাস, অলস বিকেলে আজ শুয়েছিল কুঁড়ে বাতাস। বেচারা সারা জীবন ছুটে বেরিয়েছে ধুয়োর তাড়ায়, আর ওই দিকে দীঘল রোদের ছায়ে মাথা রেখে শুয়েছিল দিন। তন্দ্রা এসে বলে গেল, যখন আমি ঘরে ফিরি বিছানায়, রাত তার কালো চুল সারা রাত শুকোচ্ছে চাঁদের আলোয়। করুণা সম্বিত দাও। এই তো শতদল আমাদের সম্বিত দিচ্ছে, আমরা পাঠ করতে পারছি, কিছু হচ্ছে ভেতরে। ও ওয়েস্টল্যান্ড থেকে, ওয়েস্টল্যান্ডের ভাই আমার, ও অসাধারণ। আমার কাছে নেই, দেখি মনে যা হয় আমি বলবো, ঠিক আছে, দেখা যাক। ওয়েস্টল্যান্ড যদি আগে বলতে তাহলে নিয়ে আসতাম, ঠিক আছে। তো ওই করোনার বাজাতে বাজাতে গিটারের তারটা ছিঁড়েছে কখন খেয়াল করিনি, অথচ বাজিয়ে চলেছি, গান গাইছি, জনতা শুনছে, একটার পর একটা গান শুনল। আমি না হয় বেসুরোই ছিলাম, কেউ তো ধরিয়ে দিতে পারত। এ কি হচ্ছে, প্রখ্যাত গায়ক? গ্রিন রুমে আস্তে না আস্তে ভিড় জমে গেল চারদিকে, যেমনটা হয় প্রতি অনুষ্ঠানের পর। কোনো দিকে তাকাই না, কানে তারিফ আসছে। কে একজন বলল, ভাঙা গিটার নিয়ে এ কি দেখালেন দাদা? একবার মুখ ডালে উঠে গেলে তুমি সব করতে পারো। আমেরিকা যেমন গন্তব্য সবার, পৃথিবীর স্বর্গ রচনা। হায়, গিটারের তারটা ছিঁড়ে গেছে, তবুও গাইছো কেন? ভেবাচাকায় রেখেছ পৃথিবী? চেতনার জানালা খোলো, দেখো আলো। যতটা প্রয়োজন জীবনে ততটা করো, এর বেশি নয়। করো না, সম্বিত দাও। করোনায় কোয়ারেন্টাইনড রোগী, পড়বো কি আরো দু একটা? করোনা ইংরেজি কবিতা, ঠিক আছে, আমি আসছি। আমার মনে হয় পড়ে একদম শেষে এলে বোধ ভালো হয়, এরপরে আর পড়া যাবে না কিছু। ও শান্তই বলে দেবে হয়তো, বা শেখর হয়তো বলবে যে না আর বাদ দাও, ঠিক না? কারণ
ভাষার একটা অন্য ব্যাপার আছে না, আমাদের ভাষা এত মোলায়েম আর ইংরেজিটা এত ম্যানলি ভাষা, ওটাতে চলে গেলে আবার অন্য ব্যাপার হয়ে যাবে। সেই জন্য আমি যাচ্ছি না। আমাদের সফট, আমরা নরম মানুষ, নরম ভাষা, আগে নরম ভাষা দিয়ে কথাটা শেষ করি। রেডিও থেকে এই যে আমি আগেই বলেছি যে সরল হতে হয় এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হয়, অন্তরের অন্তঃস্থল থেকে বেরোতে হয়, আড়ষ্ট কখনো না। এবং এই গল্পটা এত ভালো যে স্বামী মারা গেছে, আমার মনে হচ্ছে অনেক আগে শুনেছিলাম। তা সাধারণ একটা ঘটনা, কিন্তু এত সুন্দর প্রকাশ, এটা একটা সার্থক ছোট গল্প, সুন্দর ছোট গল্প। তো এরকম তো গল্পতে আসে, এটাই বলে নান্দনিকতা, এটাই বলে আর্ট। এখানেই কি বলবো, যারা ভগবানে বিশ্বাসী এই নান্দনিকতার মাধ্যমেই ভক্তিযোগ বলে, যেখানে আমরা সুন্দরের পূজারই সবাই। সুন্দরী যদি না থাকলো, সরল যদি না হলাম, গরল দিয়ে কি হবে বলুন। আর একটা ফিলোসফি তো চাই প্রত্যেকেরই, একটা উচ্চকোটির ফিলোসফি। প্রেম চাই মনে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে। ঠিক আছে। ওহো ইয়েস, নীল রঙের এসব কি আসছে আমি বুঝতে পারছি না, ওটা আমার আহ, কি আসছে, কি অসুবিধা হচ্ছে নাকি? নীল রঙের আসছে, কি আসছে? ওটা তো আসছে, ওরা তো অটোমেটিক্যালি আসছে, আমি তো কিছু করার ক্ষমতা আছে কি না? না, যাক। তো করোনায় করোনায় কোয়ারেন্টাইনড রোগী, আর স্পর্শ নয়, স্পর্শ বিষ। শিশু ও মায়ের কাছে বঞ্চিত, মা নয়, বাবা নয়, সন্তান নয়, বন্ধু নয় কেউ। ভুলে যাও আলিঙ্গন স্নেহবন্ধন, ভুলে যাও রক্তের উজান বাবা, শুধু বেঁচে থাকা ভঙ্গুর কাঁচের জীবন। শিশু, তরুণ কিংবা বৃদ্ধ, ছুতমার্গী হতে হবে, ডাক্তার বলে এ, ডাক্তার বলে, নইলে অচিরেই ফুলের পাপড়ির মতন খসে যাব। বেলির বুকের ভেতরে যেরকম মোহময় মৃদু ঘ্রাণ থাকে, বেলির বুকের ভেতরে যেরকম মোহময় মৃদু ঘ্রাণ থাকে, যেরকম হাতের তালুতে থাকে বয়সের আয়ু, প্রেমিকের নিদ্রাহীন রাতে আনমনে জেগে থাকা অন্ধকার, দেখবে না বুঝি মানুষের সকাল। প্রার্থনা, এসো সবুজ কোলাহল বন্ধ করে এসো, এসো ওজন আকাশের আচ্ছাদন, এসো জল নির্ভেজাল হও, এসো বোধ মানুষের মস্তিষ্কে। আর কোনো করোনা নয়, জাগুক প্রেম প্রাণে, যেন ভোরের আকাশের গান পৌঁছে মানুষের কানে। রঙে ভাসছেন কবি, আরো বলে যাচ্ছেন কথা ও কবিতা। ঠিক আছে, দেখা যাক। ঘামছি। বোর হলে বলবেন কিন্তু। আমি করোনার থেকে চলে যাব আবার অন্য জায়গাতে। আবার করোনাতে এই যে রাতের বাতি সবকটি নিভিয়ে দিতে ইচ্ছে করে, এটা লেখা 15 তারিখে, 15 এপ্রিল। রাতের বাতি সবকটি নিভিয়ে যেতে ইচ্ছে করে, প্রকৃতির আধার দেখিনি যে কতকাল, চোখ অলৌকিক চশমায় আবৃত রাখি, পাছে কেউ টের পায় এ লোকটা আধার চায়। কোভিডের নিঃসঙ্গ সময়ে আগুনে পুড়ছে সব, সে নিজেও, তবু নীরো বেহালা বাজায়। বাহ, শিখা রায় বলছো, ধন্যবাদ সবাইকে ভাই, খুব খুশি হচ্ছে তোমাদের আমাকে এনকারেজ করছো। আজকাল খবর শুনি না, কেন শুনি না? ওই যেমন রবি ঠাকুর জালিয়ানওয়ালাবাগের কাণ্ড জানলেন অনেক পরে, খবর তাঁর ভালো লাগতো না। কার ভালো লাগে রাত, যে রাতে রজনী আসে না? রাত আছে রজনী নেই, সে রাত কি ভালো লাগে? কার ভালো লাগে রাত, যে রাতে রজনী আসে না,
নিশি পোহাইলে পাখিরা ডাকে না? কেন রে বাপু বোকা বাক্সে এমন উগ্র নিঃশ্বাস ছড়াস? আজকাল মানুষের কণ্ঠে ধর্মের আওয়াজ শুনি না ভোরে, ভোর ভাঙে পাখির কলতানে। শহরটা খাঁ খাঁ করছে, তা লোকে বলে। ওষ্ঠে হাসি লুকোতে চেষ্টা করি, এই খাঁ কাটা পরম প্রাপ্তি। এ আরেক কোলাহল যেন, কথা বলে ফাঁকা রাস্তা দোকান বাড়ি, কথা বলে আকাশ গাছপালা পাহাড় নদী। এতদিনে এদের কথা বলতে দেয়নি মানুষ, দেয়নি হাসতে গান করতে, পরস্পর কথা বলতে, সুখে বেদনায় কান্না করতে। আজ বিকেলে টলমল আকাশের জল অশ্রুধারায় নেমে পড়ে সমস্ত শহর, শহরতলিময়। আজ দুপুরে একটা ডাহুক ডাকছিল অনেকক্ষণ, তার আকুতি বারবার আঘাত করছিল বুকে। শিলচরের মাঝখানে ডাহুক ডাকে উদাসী দুপুরে। কার মিলন চাও, কার মিলন চাও বিরহী? আজ মনে হয় তার কাছে যাই, যার বয়স হয়েছে বুড়ো হয়নি। মনে হয় ওই সময়টার কথা, এখনো স্থির চোখে তাকিয়ে রয়েছে এক বুক উষ্ণ প্রতীক্ষায়। এখন পলাতক, পালিয়ে ঢুকেছি ঘরে। আর পালাই কি করে? এক গ্লাস আঁধার আকণ্ঠ গিলেছে সময়, এক গ্লাস আঁধার, এক গ্লাস আঁধার মদ। হ্যাঁ, এখন পলাতক, পালিয়ে ঢুকেছি ঘরে। আর পালাই কি করে? এক গ্লাস আঁধার আকণ্ঠ গিলেছে সময়। আজ থেকে প্রায় 20 বছর আগে লেখা একটা বিয়ের চিঠির ফাঁকা জায়গায় লিখেছিলাম, এখানে বইয়ের ভেতরে রাখা। তারিখ লিখিনি, এটা শোধন করিনি, যেরকম আছে এরকমই আমি পড়ছি। কতটা বৈভব চাই, কতটা চাই যে বৈভব এনে দেয় সুখ ও শান্তি। মানুষের আয়ু সুরম্য প্রসাদ থাক এ তোমার, ইড়ের স্নেহ নিরাপদ বাহু। কোনো মহাপুরুষকে লিখতে গিয়ে আমি আগেও বলেছি যে আমরা তুমি বলি। ভাবলাম তুমি না লিখে কি তারিফ করা যায়? আমাদের প্রতিজনেরই নেতাজি প্রিয়, আমরা হিরো মনে করি বাঙালিরা বিশেষ করে। তো নেতাজির প্রতি 2টা লাইন আমি পড়ছি, ভাল লাগছে পড়তে, মন থেকে। একবার নয় বহুবার এসো হে কাণ্ডারি, আমরা মূর্খের দল থাকিনি পাশে, দ্বিধায় যায় সময়ের স্রোত, আশৈশব আমি আবার বলছি, একবার নয় বহুবার এসো হে কাণ্ডারি, আমরা মূর্খের দল থাকিনি পাশে, দ্বিধায় যায় সময়ের স্রোত, আশৈশব সংঘাতের মোহনায় অমীমাংসিত ভাবনার বোঝা টেনে স্বপ্ন তাড়িয়ে ফিরি আমরা বাঙালি। নামেই মানুষ, শুধু মানুষ হইনি। 22 জানুয়ারিতে লেখা। কতগুলো আমার কবিতা আমি ফেসবুকের টাইমলাইনে থেকে নিয়েছি, এখানে পড়েছি এগুলো। আরও একটা ছেলে মারা গেছে, খুব খারাপ লাগছে। এরপরে আমি চলে যাবো ইংল্যান্ডে চলে যাব। গদু তার নাম আপনারা জানেন, বড় অকালে মারা গেছে। তার সম্পর্কে 2-1 শব্দ গদ্যে লিখেছিলাম আমি ওই টাইমলাইনে, পড়ছি তারপর কবিতাটা, এটা রেলিভেন্ট সেই জন্যে। ইদানিং ফেসবুকে আমার প্রতি পোস্টে গদুকে পেতাম, মেসেঞ্জারেও সজাগ। ওই সেদিন রাত প্রায় 1টা হবে, সে সময় মেসেঞ্জারে তাকে আশা করিনি। বলল, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমি বললাম, এখন ঘুমোবো, কাল কথা হবে। কাল আর কথা হয়নি। আমি বেমালুম ভুলে রয়েছিলাম। এই বিনম্র শিল্পীর প্রতি কয়েক কলি নিবেদন করছি।
আমি একটার পর একটা কবিতা বলে যাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? নিরাপদ বাহু। আহ, বাহ, ঠিক আছে। এই কবিতাটা হচ্ছে এই গদুর প্রতি। ছেলেটা বড় ভালো ছিল, রিয়েল এরকম ভালো মানুষ চলে যায় খুব বড় তাড়াতাড়ি না। রক্তে মায়া তোর, সে মায়ায় ফোটাতে বকুল, শ্বেত চন্দনের গন্ধমাকা সুবাস ছড়িয়ে দেহ পল্লবে অনন্য দোল। এ তো মানুষের ভিড়ে নমনীয় স্বভাবে কবির হৃদয়ে ছুঁলি। কে জানে আয়ুর পরিধি, এ অসময়ে কেন তোর এত ঘুম? তারপর আমি আস্তে আস্তে ইয়েতে চলে আসছি, ইংল্যান্ডে চলে যাব, আপনাদের সবাইকে নিয়ে চলে যাব ওখানে, ঘুরে আসবো গে। কটু কথা বড্ড বেশি বলি আমরা না, কটু কথা না বলার জন্যে, না বললে তো হয় না, সেই জন্যই বলা। কটু কথা কাউকে বলতে নেই, সে কথা বলতো মা। যে তোমার পছন্দের নয় সে যেন তোমার দূরেরও নয়। দূরত্ব জানে একদিন কত বেশি কাছে ছিলাম। ছিলাম ঠিকই, পাখি সে যে উড়ে গেলে দূরে, পড়ে রইল পালক কাছে ঘাসের উপর। ছবল মারে ওই মানুষ ফোনাধর, দূরে যায়, দূরে সে থাকে না। বাতাসে কার্পাস ভাসে, লেগে থাকে কার্নিশে। হায়, মৌসুমি পাতার উল্লাস নেমে পড়ে মাটির কাছে, শব্দহীন। তবু যে কত শব্দময় পুলকে বাজে গিটার বুকের তারে, বসন্ত আসে। এসবই বুঝি ইঙ্গিত বহ, হৃদয়স্পর্শী, মায়াবী রূপ স্বজনের পরিচয় রাখে। কটু কথা কাউকে বলতে নেই, সে কথা বুঝি মা। লীনা বলছো, উৎসাহ দিচ্ছ। আমি আমার বাবার প্রতি একটা কবিতা পড়বো, হ্যাঁ, তারপরে আসছি। বাবা দুই এটা। আমার বাবা অদ্ভুত, আমি একটু বলে ফেলি, বাবাকে খুব ভয় পেতাম, মানে সমীহ করতাম, ভয়টা বলা ঠিক না বোধহয়, শব্দটা এখানে বাংলার পণ্ডিতরা বসে আছেন, সমীহ করতাম সত্যিকার অর্থে। খুব একটা কথাটা তো বলতাম না বাবাকে। তো বাবা জানি ওই রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত গাইলে পরে আর কি, এই একটু নীরব, উনি বুঝতেন যে রবীন্দ্রসঙ্গীত একটা আসরের গান নয়, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে নিভৃতের গান, ভেতরের গান, পূজার গান, এরকমভাবে নিতেন। কাজে রবীন্দ্রসঙ্গীত যেগুলো খুব লয় টয় বেশি, ওইগুলোই উনি ভালোবাসতেন, কিন্তু নিভৃতের গান যেগুলো রয়েছে পূজা পর্বের, আমি জানতাম, আমি দেখতাম উনি তত ইয়ে করতেন না। যাক, উনি মাইকেলের খুব ভক্ত ছিলেন, এবং দুটো বই, বীরাঙ্গনা কাব্য এবং মেঘনাদবধ কাব্য আশ্চর্যজনকভাবে তার মুখস্থই ছিল, প্রায় আবৃত্তি করতেন। বাবাকে স্মরণ করে এই কবিতাটা লেখা। বাবা আমার খুব সুন্দর ছিলেন, আমার চেহারার মতো না, দীর্ঘাঙ্গী ছিল তিনি, ভীষণ সুন্দর, হ্যান্ডসাম যাকে বলা যায়। যাক, বাইরের ফ্রেম পাল্টালেও চক্রবর্তীবাবুর তরুণ পাল্টায় না, একথা বাবাকে বলেছিলেন হেসে চা বাগানের ডাক্তারবাবু। আমার বাবা আশিতেও হন হন করে হাঁটতেন, যেখানে যেতেন লোক তাকিয়ে থাকত। বাড়িতে তার অনুপস্থিতি বুঝিয়ে দিত তার উপস্থিতি কত বড়। বাবার কাছে বাংলার শ্রেষ্ঠ কবি মাইকেল, আর আমার কাছে আজ ভর করেছে মেঘনাদ। বাবাকে বাবাকে ভয় করতাম, একদিন মৌকা বুঝে ফর্সি হুঁকোর ছিলিম জ্বালিয়ে দিয়ে বললাম, মেঘনাদ মদ বোধ না গীতাঞ্জলি বাবা, তুমি কোনটাকে দেবে নবেল আগে? বাবাকে ভয় করতাম, একদিন মৌকা বুঝে ফর্সি হুঁকোর ছিলিম জ্বালিয়ে দিয়ে বললাম, মেঘনাদ বোধ না গীতাঞ্জলি বাবা, তুমি কোনটাকে দেবে নবেল আগে? নীরব। ওই বন্যার পর অকৃপণ পলি দেখে হঠাৎ কৃষকের প্রাণে যেমন গান ওঠে, বাবার মুখে হাসি, বাবার কণ্ঠে নিনাদিত হলো মধুসূদন।
আমি ডাকি আবার তোমায় শ্বেত ভুজে, ভারতী যেমতি মাতো বসিলা আসিয়া, বাল্মীকির রসনায় পদ্মাসনে যেন, যবে খরতর স্বরে গহন কাননে, ক্রঞ্চবধূসহ ক্রঞ্চে নিষাদ মিথিলা, তেমতি দাসের আসি দয়া করো সতী। সেদিন স্তব্ধ হয়ে শুনলাম শুধু, রাটিও করিনি। জানতাম এ প্রশ্ন ছিল অর্বাচীন, তাই উত্তর খুঁজিনি। দেখুন, আমাদের এনআরসি গেছে আমাদের ঘাড়ের উপর দিয়ে। কবি শিল্পীরা আমরা এড়িয়ে যেতে পারি না, কখনো পারি না। আমাদের শিল্পসত্তা ডুবে থাক, আমাদের বিদ্রোহের মতো কবিতা লিখতে হবে, আমাদের নান্দনিকতা যাক যেখানেই যাক। আমি আশা করি কিছুটা নান্দনিকতা এখানেও আনতে পেরেছি, ওয়ারিশ এই শব্দটা এনে। ওয়ারিশ, শুনুন, আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি একটা ভাব প্রদান থেকে অন্যতে। কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না, না? আচ্ছা, লোপামুদ্রাও শুনছেন যা। দেখবেন যদি অসুবিধা হয় আমাকে বলবেন কিন্তু, ঠিক আছে? গান হলে তো সময় কাটানো যায়, কবিতা বলে সময় কাটানো বাবা। ওয়ারিশ, এটা এনআরসির সময় লেখা, এখনও এনআরসি কাটেনি অবশ্য। ওয়ারিশ, বুকের দরজা খুলে জোয়ারের জল এনে দাও হে বিক্ষোভ, রাজপথ অস্থির করে তুলি, হাতি তাড়াই যাক সে জঙ্গলে, সভ্যতা বাঁচুক। বেওয়ারিশ কাকে বলিস? আমারই খুনে মাখা জমি, রক্তে পুষ্ট ধান, তুই বলিস তোর? তুই ভাগ, তোর রাস্তা চিনে আমি থাকব সূর্য মরার দিন অবধি। জানিস আমি এই খুনে মাখা মাটির ওয়ারিশ। এরপর আসি কিছুটা অন্যদিকে গো, একটু উত্তেজিত হয়ে গেছিলাম। আমি ইংল্যান্ডে গেছিলাম গত বছর। একটা ভাবনা ছিল যে এই ছোট একটা দেশ, অতি প্রতিকূল অবস্থায় ওরা থাকে, ওরা কী করে গোটা দেশটাকে, গোটা পৃথিবীটাকে লালন করলো, পালন করলো, আধিপত্য ছড়ালো। হ্যাঁ, আমাদের এখানে হাসপাতালও খুললো, আবার রবি ঠাকুরকে উপাধিও দিল। কী করে এসব করলো এরা? হ্যাঁ, তো অনেক কিছুই করলো। এটা কী করে? আমাদেরকে ইংলিশ শেখালো। বাংলা কত আগে সেই চর্যাপদের আমল থেকে চলছে, আর কোথায় সেই তাদের ইংরেজি? আমরা দেখি 1300 থেকে শুরু হয়েছে বলে যেতে পারে ইংরেজি, 1500 থেকে এটা মোটামুটি একটা জায়গাতে গেছে, ঠিক না? ওরা আমাদের কি শেখাবে? এত সুন্দর ভাষা আমাদের। ওই দেশে যেতে হবে, ওদের মধ্যে কী আছে? দেশটা আমি ঘুরলাম, আমার খুব ইচ্ছে ছিল। আমি মানে চষিয়ে ঘুরলাম, আমার ঘোরাটা এরকম না, কিন্তু আমি ডাম্পিং এরিয়াতেও গেছি, যেখানে ডাম্পিং করে আবর্জনা, ওখানে ওখানে গিয়ে দেখি ফুল বাগান, আরে ফুল লাগানো। ডাম্পিং এরিয়াতেও গেছি, সো মিলে গেছি, ফ্লাওয়ার মিলে গেছি, আমার দেখতে ইচ্ছে হলো গেছি। আমি গ্রামে গেছি, আমি গ্রামের মাঠ দেখেছি, গ্রামে গরু চড়ছে দেখেছি, মুরগি চড়ছে, ঘোড়া চড়ছে দেখেছি। আমি জঙ্গলে গেছি, 10 মাইল হেঁটেছি, 10 মাইল কত হবে জানি কিলোমিটারে, 15-16 কিলোমিটার হবে, হেঁটেছি ওখানে একটা ইংলিশ বন্ধুর সাথে। তো এরকমভাবে হোটেলে থেকেছি, তাদের সঙ্গে মিশেছি ভালো করে। দেশটা তারপর কবিতা আবৃত্তি শুনেছি এটা পাবে গিয়ে। পাব, ওটা কোনো পাপের ব্যাপার না, ওখানে গিয়ে বিয়ার খায় ওরা। এই সবুজ মাঠ রয়েছে, ওখানে বসার জায়গা আছে, বসুন, বিয়ার খান, অথবা ওখানে ওখানে না গেলেও তো জীবনই, ওখানে অক্সিজেনই পাবেন না ওই দেশের। ওখানে গিয়ে অদ্ভুত লাগে, যার কাছ থেকে ফল কিনতাম একটা বাজার থেকে, ওই দোকানে ওখানে বসা, উনি কবিতা আবৃত্তি শুনছেন, গিটার বাজিয়ে কবিতা আবৃত্তি হচ্ছে, অদ্ভুতভাবে সুন্দর করে গিটার বাজানো হচ্ছে, কজন কবি, ওরা খুব ছোট ছোট বাচ্চারা, এবং এই গিটার শুনলাম, কবিতা শুনলাম, মুগ্ধ হলাম। দোকানিকে বললাম, আপনি কবিতা শোনেন? আমার তো, উনি বললেন, কেন কোন কবিতা শুনবো না? আমি কি মানুষ নই? আমাকে তেড়ে এলেন, আমি তারপর ক্ষমা প্রার্থী হলাম। যাক, দোকানিও কবিতা শোনেন, এই জন্যই বোধহয় ভেজাল করতে পারে না, কারণ তাদের ফাইন ফিলিংগুলো বড্ড বেশি হয়ে যায়। যাক, এসব লেকচার ফেকচার দিয়ে লাভ নেই।
আমি বড় কষ্ট পেয়েছি, সত্যি ভীষণ কষ্ট পেয়েছি আসার সময়, কারণ মানুষগুলো বড্ড ভালো, দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, ইন্টেলিজেন্সের কথা আলাদা, এটা আমরাও ইন্টেলিজেন্স এবং সরলও, কিন্তু সরল এবং বুদ্ধির সমন্বয়, ওটা আমার আমার কাছে আমার অবজারভেশনে এসছে। কষ্ট পেয়েছি আসার সময়, সত্যিকার অর্থে ভীষণ কষ্ট পেয়েছি। সে দেশ থেকে আমাদের দেশ অনেক সুন্দর, আমাদের দেশ ভীষণ সুন্দর, প্রকৃতি আমাদেরকে ঢেলে সাজিয়েছে, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ। কিন্তু আমরা মানুষ, আসার সময় আহ, এদেরকে নিয়ে লেখা দেখুন, এ দুঃখের কথা। আমি কেমব্রিজে গেছি, কেমব্রিজে নদীটা দেখেছি, যে নদীর পারে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়টা, একটা শহর গড়ে উঠেছে, নগরী। এই নদী তো কোনো নদীই না, আমাদের বরাক নদী কত সুন্দর, কিন্তু এই নদী হচ্ছে ওটা খালের মতো। ওরা বোটিং করে, ওখানে ছেলে মেয়েরা চড়ে বেড়ায়, অদ্ভুতভাবে স্বাধীনতা, কোয়ালিটি অফ লাইফ দেখে লেখা। তো এই কবিতাটা এরকম: যাকে ভুল করে কল করেছিলেন কতবার কত ছলে মনে মনে, সশরীরে এসে গেল সে, আস্ত গোলাপ, বলল না কথা, শুধু চেয়ে রইল বিজন দেশে, কেম নদীর পাড়ে, এই আবেলিতে। নিঃশব্দ, নিঃশব্দ কথা বলল, তোমার জন্যে দেশ বিদেশ বলে কিছু নেই, যেখানেই যাও তুমি সেখানেই স্বদেশ গড়ে ওঠে। তুমি আছো বলে আকাশ কথা বলে, বাতাস কথা বলে, কেব নদীর জলে ভালোবাসার ছলাত ওঠে। তুমি আছো বলে বিলেত আছে আজও, থরে থরে এত সব গোলাপ দেশে, এরা মৃত ছিল এখন হাসে। তো আপনি যদি ওই একটু রোদ উঠলেই দেখবেন মাঠে আমি চলে যেতাম দেখতে, গোলাপের মতো মেয়েগুলো ছেলেগুলো বসে আছে, বাচ্চারা ছেড়ে আছে, খুব ইয়ে করছে, বিয়ার খাচ্ছে, ফুর্তি ফার্তা করছে। আবার যখন চলে যায় মনে হচ্ছে অনেকগুলো ডজন ডজন গোলাপ রয়েছে ওখানটায়, কেরকম জানি কোয়ালিটি অফ লাইফ দেখেই বোঝা যায়। দুজন যখন হেঁটে যায় মনে হয় 100 জন আমি যাচ্ছি, সমর সমর 100 জন যাচ্ছে, দুজন হেঁটে গেলে এরকম মনে হয়। এর মধ্যে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়, মনে হয় রবীন্দ্রনাথ এদেরকে দেখেই লিখেছিলেন নাকি, আমি জানি না। যাক, তো এই ভালো লাগা আমার তোমার দিকে, দেশটাকে এত এত মানুষগুলোকে ভালোবেসেছিলাম, সেই জন্যে আবার পড়ছি আরেকটা কবিতা এই দেশটার জন্যে আসার আগে। তোমার দিকে ফিরব না আর, তোমাকে নিয়ে ঘুরব না আর, তবুও ঘুরি ফিরি। কেন ফিরি? ঘরের ভেতর ঘর পাইনি, বিদেশ এলো ঘর, দেশের বাইরে দেশ পেয়েছি, কোনটা আপন পর? প্রিয়তমা স্বদেশ আমার, কোথায় তোমার ছায়া, কোথায় তোমার বিশ্বাসী ঠাঁই, কোথায় তোমার মায়া? কতকাল আর কতটা জীবন প্রহর গুনব কত, স্বদেশে আমার গান হয় না, কবিতাও অনাগত। পাখিরাও ওখানে ত্রস্ত আজ নাগরিক প্রশ্নের মুখে, সন্ত্রাসী হাওয়ায় শৈশব কাটে, বাড়া ভাতে ছাই জোটে। জানো কি তোমরা কতটা ক্ষরণ চেপে রেখে আজ বিদেশ ভুঁইয়ে কাটে? শোনো নির্মম স্বদেশ, নির্বাক চোখ, নীল অভিমানী রাতে, গোলাপের চেয়েও কোমল শোভন বাহু এই বিদেশ জড়িয়ে রেখেছে আমাকে, তবু তাকে ছাড়ছি। প্রত্যাশার মেঘ, আলো হাওয়া নিয়ে তোমার কাছেই ফিরছি। এটা কভেন্ট্রি সিটিতে লেখা, আসার আগের দিন ভীষণ মন খারাপ ছিল। যাচ্ছি কাল, যাচ্ছি কাল, ইংল্যান্ড ছাড়ছি। যাচ্ছি কাল, কাকে রেখে যাব, কাকে ফেলে যাব, কে বা আমার আপন, কে বা পর। এদেশে কেউ পর হয় না বুঝি, বোঝে না সাহেব আমার দ্বিখণ্ডিত মাতৃভূমি, তোমার আগামীর কথা সে থাক, এখন অন্য বাঁক। এখানে রোদ কড়া হলে হয় উৎসব, ওই আমাদের মহুয়া ফুলের মাতাল করা সাঁওতালি রাত,
সূর্যের আলোয় রমণীয় গোলাপ ফুটে সারে সারে, মাঠে ঘাটে সর্বত্র হাওয়ায় হাওয়ায় খেলে। আজ যাওয়ার সময় বুঝি এতটা ফুলের প্রয়োজন ছিল না। ছিল না শকুন্তলার দুষ্মন্তের কাল দেখার। এরাই এখানে কেন? এত যন্ত্রের জটাজালেও প্রেম সমরসে সিক্ত প্রকৃতি। যেতে তো হবেই, বিস্মিত এই বন্ধন সুতো দেশে ফিরলেই ছিঁড়বে। জল তেষ্টা পেয়েছে আমার কাছে, একটু আগে এসেছিল, চা নিয়ে আমি বিদায় করেছি। আমি জানি না কেন। আধা ঘন্টা কি হয়ে গেল রে? না হয়নি? আমি কি আবার পড়বো কিছু? ইংরেজি কবিতা আমি পড়বো ঠিক। বুঝতে পারছি না কত হলো, আর 15 মিনিট বাকি আছে। চা দিতে পারলে ভালো ছিল সত্যি। যাক, তো এই অভিজ্ঞতাটা নিয়ে আমি এসছি। ও আরও কাণ্ডকারখানা হয়ে গেছে অবশ্য। এমে তো ওটাকে নাম আমি দিয়েছি এমিরেটস। তো এমিরেটসের আরও আমি লিখতে চাইছি যে উঠে রিয়েলি খুব খারাপ লাগছিল। অনেক লোকের সঙ্গে মিশেছিলাম, বাচ্চাদের রামায়ণও বলেছি, হোটেলেও গেছিলাম, এবং অনেক অনেক কথা সেটা সামনাসামনি বলা যাবে বা লেখা যাবে। একটা গল্প দিয়েছি এর মধ্যে, এটাও পড়তে পারেন। যাক, তো উঠছে রাতের আকাশে, সেই ফ্লাইটে উঠেছি, বেদনা ঘন মন। রাতের আকাশে উড়ছে এমেরিটাস, আর আমি তার পেটে। জ্যোৎস্না মোড়ানো অন্তর ওদিক। একটা ফোন এসেছিল, সেখানে বন্ধ করে দিলাম। রাতের আকাশে উড়ছে এমেরিটাস, আর আমি তার পেটে। জ্যোৎস্না মোড়ানো অন্তরঙ্গ ভেতর, সাগর ভূমি পেরিয়ে এগোয় পাখি। আর ওদিকে হৃদয়ের দরজায় ঘন ঘন কলিং বেল বাজে। বোঝো না গোলাপ, আকাশের দরজা খোলা যায় না। ওটা বার্মিংহাম আর দুবাইয়ের আকাশপথে কথা বলছে। তারপর যখন নামবো, প্রায় ঘন্টাখানেক আগে আমার মামি বলে দিয়েছিলেন যে তুই একটা কাজ করবি, আপনারা যখন যাবেন তখন ডেভিল মেরি খাবেন। ডেভিল মেরি এক ধরনের ভদকা, এটা ছোট করে দেবে, ভীষণ ভালো লাগে খেতে। ওটা সেই ঝাঁঝ নেই, কিচ্ছু নেই, একটা ভালো লাগা আছে, খুব সুন্দর ব্যাপারটা। তো মামা মামি দুজনই বললেন যে তুমি এটা করবে। আমার এক বন্ধু ওখানকার, ও বলল, স্থানীয়, যে তুমি এরকম করবে। তো আমি বলবো কিনা না, আমি তো এগুলো খাইও না। আমি একদিন বললাম যে ঠিক আছে। এক মেয়েকে গিয়ে বললাম, এক বিমান সেবিকাকে সুন্দর করেই বললাম, একটু আড়ষ্ট হয়ে বলতে লাগলো যে কি করে দেবে আমাকে, জানি জিনিসটা কি আমি ঠিক ঠিক বললাম কিনা না, ভুল বুঝলাম কিনা না। তাই আমি বললাম গিয়ে যে আমাকে এরকম ডেভিল মেরি দাও একটু ভটকা। তারপর বললো যে তুমি এই নিয়ে নাও এই। আমি বললাম যে না, আমি তো মানাতে পারবো না, তুমি একটু বানিয়ে টানিয়ে দাও না গো। তারপরে ও আমার এখানে এসেছিল, তারপর আমাকে বললো তুমি চলে আসো। আমাকে হাতে নিয়ে দিল, তারপর ওকে বানিয়ে দিল। আশ্চর্যজনকভাবে কাউকে বানিয়ে টেনে দেয় না, আমাকে বানিয়ে দিল। আমি তারপরে নিয়ে এলাম, খেলাম একটু একটু করে। এরপর দিকে ও চলে এসছে। এত সাহায্য করে না এরা, এরকম আমাদের এখানেও বিমান সেবিকারা সাহায্য করে, ও দারুণভাবে সাহায্য করে, খুব বেশি সাহায্য করে, আপন মনে হয়। যাওয়ার আগে সে আমাকে বলল, সবাইকে বলছিল, শুধু আমি নয়, আমরা বেশি সংবেদী, সেই জন্য মনে মানে লাগে আর কি, মনে হয় আর কি, হৃদয়ী মানুষদের একটু বেশি স্পর্শ করে। হয়তো আর্টিফিশিয়ালি বলেছিল, তার কাজের কথা বলেছে, যে বলেছে যে আপনার তো আমাদের সার্ভিস খুব ভালো লেগেছে, ফ্লাইটটা কেমন লাগেছে বলুন, খুব ভালো লেগেছে তো বলুন, ভালো লেগেছে, এরকম বললো। দুবার এসে আমাকে বললো, ওই মেয়েটা আবার দৌড়ে দৌড়ে এলো, এই এটা কেমন পেলেন, বলে বাকিটা যদি রয়েছে ওটা ফেলে রাখবেন না, বাকিটা বাড়ি নিয়ে যান, খাবেন। আর ভীষণ আন্তরিক ছিল কথা। তো ওর জন্যে লেখা ওটা। আমার পেয়ালার সব ঢুক শেষ হয়ে গেছে এখন কলকাতার আকাশে। কলকাতার আকাশে কিন্তু ওই ফ্লাইটটা ঘুরছিল, নামছিল না। আমার পেয়ালার সব ঢুক শেষ হয়ে গেছে এখন কলকাতার আকাশে। মধ্যপ্রাচ্যের বালা, স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা, শুধুই আমাকে কেমন কাটালে।
শুধুই আমাকে কেমন কাটালে, গোটাটা শহর জুড়ে স্বপ্ন নেমে এলো, রানওয়ে অন্ধকার থাক, নামুক নানামুখ এমেরিটাস। এই হলো গে কথা, আর কি পড়ি বলুন। আর কবিতা সম্পর্কে আমার প্রজন্মকে বারবার বলছি যে কবিতা ভাই দর্শন নয়, দর্শনের জায়গা অন্য জায়গায়। এটা একটা নান্দনিক জায়গা, নান্দনিকতা চাই, শিল্প নির্ভর চাই, চাই আরেকটা জিনিস, চিত্রকল্পনা, ইমেজারিস। আমি জানি না এই কল্পনার জন্যে আমি সবসময় আমার মনের মধ্যে খেলতে থাকে সেই কল্পনাগুলো, যে এই ভাবটাকে কী করে দু একটা শব্দের মধ্যে প্রকাশ করা যায়। কারণ মানুষের ভাব বড় জটিল, তাকে প্রকাশ করব কি করে? একটা ফুলের সুন্দর গন্ধ, একটা অনুভূতি কী করে প্রকাশ করি? শব্দ পারে না, চিত্রাঙ্কন পারে না, রাগরাগিনী পারে না, তবুও কিছু পারে। তো আমরা কি করি? এটাই কবিতা, এরকমই যাচ্ছি কবিতা লিখে। কবিতা লিখলে পরে পারগেশন হয়, মনে হয় বড় আরাম পেলাম রে, হৃদয়ে হালকা হয়। কেউ কটু কথা বললেও কবিতা লিখে ফেললাম, আরাম লাগে, ঠিক না? তো এখন কি করা যায়? আমি তাহলে ইংরেজি কবিতা পড়বো না গান করব? ইংরেজি কবিতা? আহ, আমি ওই একটা গান খুব ভালোবাসি। আচ্ছা, এটা ইংরেজি কবিতা, স্বপ্ন নেমে এলো। স্মৃতি পালনাথ, বাহ! এমন কবিতা ভালো বাসলে চা তো নস্যি, আরে বাহ! স্মৃতিপাল, তুমি এত ভালো লেখো, তুমি বলছো। আই এম ভেরি মাচ এনকারেজড, রিয়েলি ইন্সপায়ার্ড। তো এখন একটা কাজ করি, তো কার জন্য দেবো এই গানটা? ভীষণ ভালো এই শব্দগুলো, দেখো সাধারণ শব্দ, এত ভালো সুর করেছেন আমাদের সেই কি বলবো, কালকে এই গানটা আমি করছিলাম বারবার। এই আমাদের আর ডি বর্মন, উনি ক্লাসিক্যাল গান করেন না, কিন্তু এত সুন্দর লাগছিল। দেখুন তো কেমন লাগে আমার কণ্ঠে। একটা গান করছি, ও ইয়েও আছে, জয়া আছে বাবা। তুমি দেখো আমার গান শুনে কিন্তু ইয়ে করবে না, কিছুটা করিনি আমি। ইচ্ছে হচ্ছে, তারপরে ইংরেজি কবিতা পড়বো, তারপরে নেমে পড়বো, ঠিক আছে? বলো কি আছে গো রি আঁখিতে, বলো কি আছে গো তোমারই আঁখিতে, বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে, কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, কাজল নয়ন বুঝি স্বপ্ন আনে, আনে আনে দেয় না যেতে, দূরে কাছে টানে, চরণ আমার পারে না যে চলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে, হায় বলো কি আছে গো তোমারি আঁখিতে। আমরা দেখুন, আমি আর বুক করবো না গান। আমরা দেখুন, খুব মজা লাগে, একটা কথা বলি, ইংরেজিতে বলে কাওয়াইড, আমরা বলি কি, সবচেয়ে তো শুনে শুনে এসছি, পুরুষরাই তো শুধু প্রশংসা করে, পুরুষের প্রশংসা কোনো মেয়ে করে না। এই তসলিমাশ্রী করেছেন কিছু, যাক। তো কি বলি আমরা, যে হরিণ চোখ এরকম বলি, কিন্তু ইংলিশ কবিতায় পাবেন আপনার কাওয়াইড গার্ল, কাওয়াইড, হ্যাঁ। গাভী চক্ষু বললে যেমন কেমন কেমন লাগে, গরু চোখ বললেও কেমন কেমন লাগে, হ্যাঁ। তো আমি এটাকে প্রয়োগ করতে হবে কোথাও, রিয়েলি। কিন্তু গরুর চোখ ভালো লাগে, উত্তরপ্রদেশের গরুটুল দেখতে বেশ ভালো লাগে, সুন্দর চোখ, ভালো লাগে। তো হ্যাঁ, গাভী চক্ষু, কাওয়াইড গার্ল, হ্যাঁ, ভালো লাগে।
এখন কি শতদল বললে আমি ইংরেজি কবিতা বলবো? আমি ইংরেজি কবিতা বলার পর আর কিছু বলবো না, ঠিক আছে? অনেক আগের লেখারে, তখন ইংরেজিতে কবিতা টবিতা লিখতাম, আজকালও লিখি, খুব কমই লিখি। তো সেই সময় অন্য ছিল, সে শিলংয়ের সময় অন্য জিনিস। সো ঠিক আছে, সেই পাইনের হাওয়া, ঠিক আছে, সেটা অন্য রকমের অন্য একটা দিক। আজ আমি ইয়েকে পাচ্ছি না, সুশান্ত অর্থাৎ শেখরকে পাচ্ছি না, পেলে খুব ভাল লাগতো। শেখর কি আছো? আমি কি ইংরেজি বলবো কবিতা, না বলা নিষেধ, না শেষ করব? ঠিক আছে, সময় আছে কি? ও বাবা, শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট ইংরেজি কবিতা বলছি, ওকে? Actually, I used to write a lot of poems in English, and my poems published also in the pen, also in different magazines. Um, People may not know it really, but magazines are there with me. I'm reading out, please see, I'm reciting. I get very much charged I get when I speak English really. বাংলায় বলি, অনেক দিন পরে শিলচরে এসেছি। শিলংয়ে গেছিলাম, শিলংয়ে এসেছি অনেক দিন পরে, পড়াশোনা শেষ করে আমার দাদুর বাড়িতে। এরপরে এই একটা অভিজ্ঞতার কথা লিখা এখানে তো পড়ছি আমি। I came to this city once, I lived in, my heart to live here. Reminiscing, I couldn't date her. Long longing has brought me here today. After a long time, it's raining now. You see, and I'm drenched. I feel her warm breath like a creeper twined in me. She walking hand in hand across the woods. Now kissing the lips and kissing the air, pervading soft sweet aroma wherever we walk through. And I am stood up with all the love she poured. You are mine, Sonorita. The forest trees are getting soaked, and once the sky is clear, the homing birds are on skyline flying in delight. She breathes in me, and I breathe in her. Together we walk, together we run hand in hand. We are giggling, laughing, fearless. The world seems under we two. We are millions of people. We two together today. Together we dive in Borak. Diving deep and swimming. Tethering together, together, together. At your 60, a different poem. At your 60, I see in you 16. Be not any further like a lonely street lamppost, surfacing dark all the night. Decades gone by uncared. Seeking a warm hug in my early winter, I stand at a spring, bathe in me, bathe in me. There's a sleep between you and me. Let's cover it up. Can't you understand? Shunning one another, the world is always gloomy. Thank you. আপনাদের প্রত্যেকের প্রতি আমার খুব কি বলবো, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। অল অফ ইউ জাস্ট বোর মি আপ অল দ্য টাইম। আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবার কাছে, আর বিশেষ করে শতদলের কাছে, যে শতদল আজকে দিনে আমাকে বললো, আমি বললাম, আর ধৈর্য ধরে আপনারা শুনলেন। আমিও আপন মনে বললাম, ঠিক আছে, সরলভাবে বললাম। ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করবেন। আর আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আপনাদের সবার প্রতি আমার বিনম্র কি বলবো, আমার নমস্কার জানাই। আমাদের স্যালুটেশন তো নমস্কারই, এবং যারা ছোটরা তাদের প্রতি স্নেহ রইল। আমার নমস্কার নেবেন আপনারা সবাই। নমস্কার।